তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং একটি ইউনিট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এটা সম্বন্ধে আলোচনা করব। তো তার প্রথম যে টপিক সেটা খেয়াল করো, অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল ইকুয়েশন, এটা সম্বন্ধে একটু বলি। দেখো, আমরা যখন ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট পড়েছি সেখানে অ্যাম্পিয়ার্স ল পড়েছিলাম এবং অ্যাম্পিয়ার্স ল ছিল এরকম: ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান সমান মিউ0 ইন্টু আই। এই আইটা ছিল আই এনক্লোজড। কোন কিসের দ্বারা আই এনক্লোজড? সেটা হচ্ছে এই যে ক্লোজ ইন্টিগ্রেশনটা বা ক্লোজড পাথ ইন্টিগ্রেশনটা যে পথের ওপর করা হচ্ছে, সেই পথ যে কারেন্টকে এনক্লোজ করে আছে সেই কারেন্ট। তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন অ্যাকচুয়ালি এর কিছু সীমাবদ্ধতা আছে। প্রথম যে সীমাবদ্ধতা বা যে সীমাবদ্ধতাটা আছে এই ইকুয়েশনটার, সেটা হচ্ছে এই যে কারেন্টটা, এই কারেন্টটা হচ্ছে স্টেডি কারেন্ট, অর্থাৎ সময়ের সাথে এই কারেন্টের পরিবর্তন হবে না। ঠিক আছে, এটাকে আমরা কন্ডাকশন কারেন্ট বলি, অর্থাৎ পরিবাহীর মধ্যে থেকে যে কারেন্টটা যায় সেটাই হচ্ছে এই আইটা। কিন্তু একটা সিচুয়েশন খেয়াল করো, সিচুয়েশনটা হচ্ছে এরকম: একটা ক্যাপাসিটার আমার কাছে আছে এবং সেই ক্যাপাসিটারটাকে আমি চার্জ করছি একটা ব্যাটারি দ্বারা। তো ধরা যাক কোনো মুহূর্তে আমি সুইচটা অন করলাম। সুইচ অন করলে পরিবাহী তারের মধ্যে থেকে আমার কারেন্ট যাবে, যে কারেন্টটাকে আমরা বলি কন্ডাকশন কারেন্ট। ঠিক আছে, তাহলে এই কারেন্ট গেলে কি হবে? ক্যাপাসিটরের পজিটিভ প্লেটে চার্জ বাড়তে থাকবে, এটাই নেগেটিভ প্লেট জড়ো হতে থাকবে। তার মানে আমি বলতে পারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা ইলেকট্রিক ফিল্ডও কিন্তু সময়ের সাথে সাথে তৈরি হবে এবং সেটা হবে ক্রমবর্ধমান ইলেকট্রিক ফিল্ড। এইবারে এই অবস্থাতে এর মধ্যে যদি একটা ম্যাগনেটিক নিডলকে রাখা হয়, ম্যাগনেটিক নিডলটা দেখা যাবে একটা ডিফ্লেকশন হচ্ছে। কিন্তু যদি আমি সুইচ অন অফ করে দিই তাহলে ম্যাগনেটিক নিডল এর মধ্যে রাখলে কোনো ডিফ্লেকশন হবে না। আবার যখন এই ক্যাপাসিটরটা ফুললি চার্জড হয়ে যাবে তখনও কিন্তু ম্যাগনেটিক নিডলের কোনো ডিফ্লেকশন হবে না। এর থেকে দুটো জিনিস স্পষ্ট: এই স্থানে যখন ইলেকট্রিক ফিল্ডটা ক্রমবর্ধমান তখনই আমার ম্যাগনেটিক নিডলের ডিফ্লেকশন হচ্ছে। তার মানে এর থেকে বলা যায় ম্যাগনেটিক নিডল যেহেতু ডিফ্লেক্টেড হচ্ছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তাই বলা যায় টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ সময়ের সাথে সাথে যে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে অথবা যদি কমে তাও হবে, তবে সেটা একটা ইলেকট্রিক ফিল্ড যদি বাড়ে কমে, ইলেকট্রিক ফিল্ড টাইমের সাথে সাথে যদি বাড়ে কমে সেটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড টাইম ভ্যারিং যদি হয় সেটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। কিন্তু এই ইকুয়েশনে যে আইটা আছে সেই আইটা তো স্টেডি, অর্থাৎ এই আয়ের সাথে জড়িত ইলেকট্রিক ফিল্ড সময়ের সাথে পাল্টাচ্ছে না। তাহলে এই ইকুয়েশন বি এর জেনারেশনের কথাই তো বলে। তাহলে বোঝা যাচ্ছে এই বি এর জেনারেশন শুধুমাত্র স্টেডি কারেন্ট দ্বারা নয়, টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড দ্বারাও কিন্তু তৈরি হতে পারে। তাই এই ইকুয়েশনের যে পরিবর্তিত রূপটা ম্যাক্সওয়েল দিয়েছিলেন সেটা হচ্ছে এইটা, সমান সমান মিউ0 আই। এটা তো স্টেডি কারেন্ট, এর সাথে আর একটা টার্ম উনি যোগ করেন, সেটা হচ্ছে মিউ0 আইডি। এই আইডিটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তো আইডির এক্সপ্রেশনগুলো খেয়াল করো ভালো করে, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এসব দিয়ে অঙ্ক দিতে পারে এবং এসেছে বিগত বছরে। আইডি সমান সমান এপসাইলন নট ডি ফাই ই ডিটি, অর্থাৎ এটা ইলেকট্রিক ফ্লাক্স, ফাইটা সময়ের সাথে সাথে ইলেকট্রিক ফ্লাক্সের পরিবর্তনের হার ইন্টু এপসাইলন নট, এটাই হচ্ছে আইডি। তাহলে এটাকে যদি আরেকটু আমরা ভাঙাই তাহলে দেখো এটা পাবো ইন্টিগ্রেশন ই ডট ডিএ, ইলেকট্রিক ফ্লাক্স মানে কি ই ডট ডিএ ইন্টিগ্রেশন। এইবারে পুরো ক্ষেত্রফল জুড়ে যার উপর ইন্টিগ্রেশনটা হচ্ছে, যদি ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট হয় ক্ষেত্রফল জুড়ে, তাহলে আমরা সেটাকে ইন্টিগ্রেশন থেকে বের করতে পারি। এবং যদি ই আর ডি একই মুখী হয় তাহলে ই ডিএ কস 0 এবং ইন্টিগ্রেশন ডিএ মানে এ হয়ে গেল। এখন সময়ের সাথে সাথে তো ইলেকট্রিক ফিল্ড বাড়ছে কমছে,
তাহলে আমি এটা করতে পারি, এপসাইলন নট এ কে বের করে দাও DE/dt। তাহলে এটাও কিন্তু আইডির আর একটা ফর্মুলা, বেশ ইম্পর্টেন্ট। সব কিছু তোমার কাছে দেওয়া থাকবে কোয়েশ্চেনে, জাস্ট ফর্মুলা বসাতে হবে অঙ্ক করবার জন্য, খেয়াল থাকে যেন। তো এবারে এই হচ্ছে আমার এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটাকে বলা হয় অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল ইকুয়েশন। ঠিক আছে, অ্যাম্পিয়ার যে ইকুয়েশন সেটাকে তার সংশোধিত রূপ হচ্ছে এটা। তো এবার কয়েকটা অঙ্ক এখান থেকে আমরা পরপর করি, একটু দেখা যাক সেটা। প্রথম যে কোয়েশ্চেনটা বলছে খেয়াল করো, বলছে প্রুভ I conduction equal to I displacement while charging a capacitor। অর্থাৎ ক্যাপাসিটার চার্জ করার সময় আমার যে কন্ডাকশন কারেন্টটা হয়, যেটা পরিবাহীর মধ্যে থেকে আমি আইটা পাচ্ছি, সেই আইটা ডিসপ্লেসমেন্ট কারেন্টের সঙ্গে সমান, এটা প্রমাণ করতে হবে। তো অ্যাকচুয়ালি রেজাল্টটাকে মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রমাণটাতেও দেখাচ্ছি। দেখো, এই ক্যাপাসিটার আমার কাছে রয়েছে এবং ধরছি কোনো মুহূর্তে আমি তাকে চার্জ করছি কোনো ব্যাটারি দ্বারা। তাহলে ধরা যাক কোনো মুহূর্তে এই ক্যাপাসিটারে যে চার্জ সেটা হচ্ছে কিউ, যে কোনো মুহূর্তে টি সময়। তাহলে বলা যায় এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা হচ্ছে, আর এর এরিয়া যদি এ হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা জানি σ/ε0 হয়, মধ্যেটা যদি বায়ু থাকে। সিগমাকে আমরা কি লিখতে পারি বলো? সিগমাকে লিখতে পারি Q/A ইন্টু ε0। তাহলে এই প্লেট এরিয়া যদি এ হয় এবং সেই এরিয়ার কোনো যদি এখানে সারফেস আমি রাখি, তার মধ্যে থেকে যে ফ্লাক্স হবে, তার সাথে জড়িত যে ফ্লাক্স হবে, সেই ফ্লাক্সটা φE সমান সমান হবে, আমরা জানি E ইন্টু A সমান সমান Q/A/ε0 ইন্টু A, দ্যাট ইজ Q/ε0। তাহলে ফাই হচ্ছে Q/ε0। তাহলে আই ডিসপ্লেসমেন্ট কারেন্টের ফর্মুলা দেখো আমি লিখে রেখেছি এখানে, ε0 d∅dt। তাহলে আইডি যদি ক্যালকুলেশন করি এখান থেকে, আইডি ইকুয়াল টু হচ্ছে ε0 ddt অফ ফাই এসেছে কি Q/ε0। তাহলে দেখতে পাচ্ছি ε0 কেটে যাচ্ছে, dQ/dt আমার আসছে, আর dQ/dt হচ্ছে কন্ডাকশন কারেন্টের সমান। তাহলে আই ডি আর আইসি দুটো সমান কখন? যখন ক্যাপাসিটারকে চার্জ করা হচ্ছে তখন। নেক্সট কোয়েশ্চেনটা খেয়াল করো, বেশ ভালো। বলছে এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার কনসিস্ট অফ টু সার্কুলার প্লেটস অফ রেডিয়াস r ইকুয়াল টু 0.1 মিটার। If the electric field between the capacitor plates changes as, এই যে d/dt সময়ের সাথে দেয়া আছে 5×10⁻13 ভোল্ট পার মিটার পার সেকেন্ড, তাহলে আইডি সমান সমান কী হবে এটা বের করতে বলেছে। তো আইডির ফর্মুলা দেখো আমি একটু আগে লিখেছিলাম, কি লিখেছিলাম? ε0 d∅dt। তো ফাইকে আমরা ভেঙেছিলাম ইন্টিগ্রেশন E.dA, ইকে বের করেছি, ইন্টিগ্রেশন dA হয়ে গিয়েছিল এ। তাহলে সেই এটা বের করলে আমার হচ্ছিল ε0 a d/dt। দেখো সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু আমার কোশ্চেনেই দেওয়া আছে, জাস্ট মানটা বসাতে হবে। ε0 এর মান 8.854 10⁻⁻12 SI ইউনিটে। এর মান যেহেতু এটা সার্কুলার প্লেটের রেডিয়াস বলেছে, তাহলে πr² বসাবো, পাই ইন্টু 0.1 তার স্কোয়ার ইন্টু dA/dt দেওয়া আছে 5×10⁻13। তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রেজাল্ট। নেক্সট কোশ্চেন দেখো, এটা নিটে 2019-এর কোশ্চেন, ডিসপ্লেসমেন্ট কারেন্ট দিয়ে বলছে এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার অফ ক্যাপাসিটেন্স 20 মাইক্রোফ্যারাড দিয়ে দিয়েছে, ইজ বিং চার্জড বাই এ ভোল্টেজ সোর্স হুজ পোটেনশিয়াল ইজ চেঞ্জিং অ্যাট রেট 3 ভোল্ট পার সেকেন্ড। পোটেনশিয়ালটা 3 ভোল্ট পার সেকেন্ডে চেঞ্জ করছে। দ্য কন্ডাকশন কারেন্ট থ্রু দ্য কানেক্টিং ওয়্যার্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট থ্রু দ্য প্লেটস অফ দ্য ক্যাপাসিটার উড বি রেসপেক্টিভলি। অপশানসগুলো খেয়াল করবে কী কী আছে, 0 আর 60 মাইক্রো অ্যাম্পিয়ার, তারপরেরটা হচ্ছে 60 দুটোই মাইক্রো অ্যাম্পিয়ারে, তারপরে 60 আর 0 মাইক্রো অ্যাম্পিয়ারে, আর লাস্ট হচ্ছে 0। তো আনসার তো দেখেই বলে দেওয়া যায়, তার কারণ যখন ক্যাপাসিটার চার্জ হয় তখন কন্ডাকশন কারেন্ট আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট সমান হয়, তাহলে এইটাই আনসার হবে।
কিন্তু যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা কি করে ক্যালকুলেশন করতাম? ধরো এটা 60 এটা 30 থাকলো, এটা 20 থাকলো, তাহলে আমরা কি করে করতাম? তো আমাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আগে ক্যালকুলেশন করতে হবে, তারপরে আমি কন্ডাকশন কারেন্টকে ইকুয়াল করতে পারবো। তো দেখো এই দুটো ইনফরমেশনের সাহায্যে কি করে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আমরা ক্যালকুলেট করতে পারি। তো আমরা পেয়েছি আইডি ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু এ ডিই ওভার ডিটি, এইটা পেয়েছি। তো দেখো একটা ক্যাপাসিটারের মধ্যেকার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, তাহলে আমরা সেটাকে এইটা লিখতে পারি ডিভি বাই ডিএক্স বা ভি বাই এক্স, এভাবে লিখতে পারি, যেখানে এক্স হচ্ছে ক্যাপাসিটার দুটো প্লেটের মধ্যেকার সেপারেশন। তাহলে এখন এই এক্সটা তো আর চেঞ্জ করছে না, তাহলে এইটাকে আমি বাইরে বের করে দিলাম, তাহলে থাকছে দেখো ডিভি বাই ডিটি। এবারে তুমি প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের যে ফর্মুলা সেটা কিন্তু এটাই ছিল, মাঝখানটা যদি বায়ু থাকে এপসিলন নট আলফা বাই ডি, কিন্তু ডি এর জায়গায় আমি এক্স ধরেছি, তাহলে এটাকেই আমি ক্যাপাসিটেন্সটা লিখতে পারি, আর ডিভি বাই ডিটি কিন্তু আমার ইকুয়েশানে দেওয়া আছে। তাহলে এটা আর একটা ফর্মুলা আমি পেলাম আইডির, তাহলে এই ফর্মুলাটাকেও কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আসছে সি ইন্টু আমার ডিভি বাই ডি, সি তো বলেইছে 20 মাইক্রোফ্যারাড ইন্টু ডিভি বাই ডি হচ্ছে 3, তাহলে এত মাইক্রো অ্যাম্পিয়ার হচ্ছে আনসার, তাহলে 60 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা আইডি, আর আই কন্ডাকশন তো সমান হবে আইডির সাথে, তাহলে এই আনসারটা তোমার কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনটা খেয়াল করো, এরকম একটা ছবি দেওয়া রয়েছে, বলছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার ইজ চার্জড বাই এ ব্যাটারি as shown in the figure. The two circular amperial loops x and y are drawn. Then close integration b dot dl will be 0 along দুটো পাথ আছে x আর y, তাহলে b dot dl টা 0 কোন কোন পথে হবে? চারটে অপশান আছে, x only, y only, both x and y, neither x nor y। তো কী হবে সলিউশন? এরকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে। তো আমরা একটু আগে দেখেছি ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারের যে ইকুয়েশনটা সেটাকে সংশোধন করেছিলেন ডিসপ্লেসমেন্ট কারেন্টের যে কনসেপ্ট সেটা নিয়ে এসে। তার মানে যখন ক্যাপাসিটারটাকে চার্জ করা হচ্ছে, বলেই দিয়েছে বিং চার্জড, তাহলে সেই অবস্থায় এই জায়গাটাতে কিন্তু কারেন্ট আছে, তাই না? কারেন্ট ডিসপ্লেসমেন্ট কারেন্ট আছে। সেই ডিসপ্লেসমেন্ট কারেন্ট থাকার জন্যে এক্সে তো তোমার কন্ডাকশন কারেন্ট যাচ্ছে, এক্স তো কন্ডাকশন কারেন্টকে এনক্লোজ করে আছে, কিন্তু ওয়াই কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্টকে এনক্লোজ করে থাকছে। সেই জন্য নাইদার এক্স নর ওয়াই কোনোটাতেই কিন্তু আমার বি ডট ডিএল 0 হবে না, ঠিক আছে? তাহলে এই অপশানটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন খেয়াল করো, বলছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার উইথ প্লেট এরিয়া এ বিং চার্জড বাই এ কারেন্ট আই, তখন এটা কন্ডাকশন কারেন্টটাকে বলছে। আমাকে বের করতে বলেছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট থ্রু এ প্লেন সারফেস অফ এরিয়া a by 2 প্যারালাল টু দ্য প্লেটস অ্যান্ড ড্রন সিমেট্রিক্যালি বিটুইন দ্য প্লেটস। একটু আগে দেখো আমি বলছিলাম যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর কন্ডাকশন কারেন্টের মান সমান হয় যখন ক্যাপাসিটর চার্জ হয়, কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে সারফেস এরিয়াটা, এই সারফেস এরিয়ার ওপর কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্ট নির্ভর করে। ডিসপ্লেসমেন্ট কারেন্ট এরিয়ার ওপর কিন্তু ডিপেন্ড করে, মাথায় রাখতে হবে। তো দেখো আমরা আইকে কি লিখতে পারি? আইকে লিখতে পারি ডিকিউ বাই ডিটি, কন্ডাকশন কারেন্ট যেটা। এবং আমার এই ক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট চেয়েছে সেটা a/2 এরিয়ার মধ্যে থেকে, অর্থাৎ এটা যদি ক্যাপাসিটরটা হয় তার অর্ধেক কোনো এরিয়া, এর মধ্যে থেকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট চাইছে। আর যখন এরকম কিছু বলবে না তখন আমাকে ধরে নিতে হবে যে ক্যাপাসিটরের প্লেট যতটা ঠিক ততটা এরিয়া জুড়েই আমাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট চাইছে, ততটা এরিয়ার মধ্যে থেকেই, কিন্তু এখানে এরিয়াটা অর্ধেক বলেছে। তাহলে আইডি ইকুয়াল টু আমি পেয়েছি এপসাইলন নট ডিই বাই ডিটি সমান সমান একটা এ ছিল, এরিয়া ছিল, তাহলে এখানে এরিয়া বলেছে আমার a/2,
তাহলে a/2 এপসাইলন নট dE/dt। তাহলে a/2 এপসাইলন নট ddt অফ, দেখো আমি কে কী লিখতে পারি, কে লিখতে পারি সিগমা বা এপসাইলন নট, আর সিগমাকে লিখতে পারি Q/A, কারণ ক্যাপাসিটরের যে এরিয়া সেটা তো a, আর এইটুকুনি হচ্ছে a/2। তাহলে সিগমা Q/A এপসাইলন নট, তাহলে এটা হবে Q/A এপসাইলন নট। তাহলে এপসাইলন নট এপসাইলন কাটছে, a কাটছে, তাহলে আমার থাকছে হাফ dQ/dt, তাহলে এটা হবে I/2। তাহলে দেখা যাচ্ছে যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কিন্তু আমার এরিয়া ডিপেন্ডেন্ট, এরিয়া যদি চেঞ্জ হয়ে যায় ডিসপ্লেসমেন্ট সেই অনুপাতেই চেঞ্জ হয়। a/2 বলেছে তাই I/2, a/4 বললে I/4 হয়ে যেত, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কী করে তৈরি হয় সেটা আমরা একটুখানি এখন দেখব। দেখো একটু আগেই আমরা দেখলাম যে ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ার ইকুয়েশন হচ্ছে B.dl = μ0I প্লাস μ0 এপসাইলন নট d∅dt, মানে ID, μ0 ID, আর এটাকে আমি ইন্টিগ্রেশন E.dA লিখতে পারি। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে যদি ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড থাকে সে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে একটা কন্ট্রিবিউশন দেয়, আর স্টেডি কারেন্ট তো দেয়ই, সেটা বোঝা গেল। এখন প্রশ্ন হচ্ছে সময়ের সাথে সাথে ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড কি ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে? দেখা যাক, সেটা আমাদের বলবে ফ্যারাডেজ ইকুয়েশন। ফ্যারাডেজ ইকুয়েশন কি ছিল, যে ddt অফ φm, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের যে চেঞ্জ সময়ের সাথে সাথে, সেটা সমান সমান ইনডিউসড ইএমএফ। এবার তার মানে এটা বিভব পোটেনশিয়াল, তাহলে সেই পোটেনশিয়ালকে আমরা কিন্তু এইটা লিখতে পারি E ইন্টু এক্স, যদি পুরো এক্স জুড়ে বা পুরো রিজিয়ন জুড়ে আমার ইটা সুষম হয়, কিন্তু আমি সুষম তো ধরবো না, আমি ধরবো কি, সেটা হচ্ছে E/dl ক্লোজ ইন্টিগ্রেশন। কেন ক্লোজড? তার কারণ আমরা যখন এই φmটা ক্যালকুলেট করি ফ্যারাডের সূত্রের ক্ষেত্রে, সেটা কিন্তু ক্লোজড কোনো লুপের ক্ষেত্রে হয়, তাহলে সেই লুপের ওপরে ইন্টিগ্রেশনটা করলে E.dl, এর যে পাথ ইন্টিগ্রেশন সেটা করলেই কিন্তু আমি ভি পাই। আর ddt অফ φm মানে কি, এটাকে আমি এই লিখতে পারি ddt অফ ইন্টিগ্রেশন B.dA। φm মানে তো B.dA, যেমন φe মানে E.dA। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে, দেখো সিমেট্রিক ইকুয়েশন একই রকম, B.dl E.dl, আর এটা ddt অফ B.d, এটা ddt অফ E.dA পাচ্ছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সময়ের সাথে সাথে ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড সে কিন্তু ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। তাহলে সময়ের সাথে সাথে ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সময়ের সাথে সাথে ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। কোনো স্থানে যদি এরকম কোনো সোর্স থাকে যে সময়ের সাথে সাথে ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, তাহলে তারা একে অপরকে আবেশের মাধ্যমে তৈরি করতে থাকে এবং ওই স্থান থেকে তরঙ্গের আকারে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওই দুজনের সাথে, ওদের যে কম্পনের দিক তার দুজনের সাথে লম্বভাবে ছড়িয়ে পড়ে। এইটিকে আমরা বলি ইএম ওয়েভ। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে সোর্স অফ ইএম ওয়েভ, কোথা থেকে আমরা ইএম ওয়েভ তৈরি করতে পারি। সোর্স অফ ইএম ওয়েভ, খেয়াল করো এটা। প্রথম যদি আমরা একটা স্টেশনারি চার্জ নিই, এখানে কিউ একটা স্টেশনারি চার্জ, এ কখনো ইলেকট্রিক ইএমএফ তৈরি করতে পারে না। এ যেটা করবে, এ তার চারিদিকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করবে, সেই ফিল্ডটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে না। তাই আমরা বলবো যে একটা স্ট্যাটিক চার্জ সে ইএমএফ তৈরি করতে পারে না। সেকেন্ড, একটা চার্জ সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, কিউ ধরো, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে এগোচ্ছে, তাহলে এই অবস্থাতে ওই চার্জটা যেহেতু ওটা ভি বেগে এগোচ্ছে, তার মানে একটা কারেন্ট রয়েছে ওর সাথে একটা অ্যাসোসিয়েটেড, তাহলে ও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, আর ইলেকট্রিক ফিল্ডও তৈরি করতে পারছেই। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কি সময়ের সাথে সাথে পরিবর্তনশীল? আনসার হচ্ছে না। তাহলে একটা চার্জ সে যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে এগোয়,
তাহলে তার ইলেকট্রিক ফিল্ড থাকবে, ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, বাট সেটা সময় এবং স্পেসের সাথে পরিবর্তনশীল হয় না, সেজন্য এটাও কিন্তু ইএম ওয়েভ তৈরি করতে পারে না। কিন্তু একটা অ্যাক্সেলারেটেড চার্জ, অর্থাৎ একটা চার্জ রয়েছে তার অ্যাক্সেলারেশন আছে, ঠিক আছে, এ নট ইকুয়াল টু 0, এটা এ ইকুয়াল টু 0, এ যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দেখা যায় সেটা সময়ের সাথে এবং স্পেসের সাথে পরিবর্তনশীল হয়। তাহলে আমরা বলেছি যে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আবার সময়ের সাথে পরিবর্তনশীল ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, সেজন্য এইটা হচ্ছে ইএম ওয়েভের উৎস হয়ে দাঁড়ায়, এটা হচ্ছে ইএম ওয়েভের উৎস। তাহলে চার্জে অ্যাক্সেলারেশন থাকতে হবে। এলসি অসিলেশনের ক্ষেত্রে, এলসি অসিলেশনে কি হয়, ইলেকট্রিক ফিল্ড এনার্জি ম্যাগনেটিক ফিল্ড এনার্জিতে, আবার পর্যায়ক্রমে ম্যাগনেটিক ফিল্ড এনার্জি ইলেকট্রিক ফিল্ড এনার্জিতে ট্রান্সফার হয়। এটা কিন্তু একটা ইএম ওয়েভের উৎস, এটা কিন্তু ইএম ওয়েভ এখান থেকে তৈরি হতে পারে। এবং মাথায় রাখতে হবে এই যে ইএম ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, সেটা সেই এলসি অসিলেশনের যে স্বাভাবিক ফ্রিকোয়েন্সি তার সঙ্গে কিন্তু সমান হয়। যখন আমরা এক্স-রে প্রোডাকশান করি, এক্স-রে প্রোডাকশানের ক্ষেত্রে খুব হাই ভোল্টেজের মধ্যে থেকে একটা ইলেকট্রনকে ত্বরান্বিত করা হয়। তাহলে দেখো সেই চার্জ পার্টিকেল যার অ্যাক্সেলারেশন আছে ইলেকট্রন, সেক্ষেত্রে কিন্তু এক্স-রে ফোটন নির্গত হয় এবং সেটা হচ্ছে একটা ইএম ওয়েভ বা ইএম রেডিয়েশন। তাহলে এক্স-রের ক্ষেত্রে গামা যখন বের হয়, গামা রে বা গামা রেডিয়েশন, সেটা কিন্তু রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে আলফা বা বিটা বের হওয়ার পরে যে ডটার নিউক্লিয়াস তার থেকে গামা রশ্মি বের হয়, তাহলে সেটাও কিন্তু একটা ইএম ওয়েভের উৎস। এখানে একটা জিনিস মাথায় রাখার বিষয়, বোর মডেলের ক্ষেত্রে আমরা যখন পড়েছি যে বোর কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরছে, সেটা বোরের অ্যাজাম্পশান থেকে বোঝা যায় সেই ইলেকট্রনটা কিন্তু কোনো এনার্জি লস করে না, যদিও কিন্তু তার অ্যাক্সেলারেশন রয়েছে এখানে, তাই না? যখন বৃত্তপথে ঘুরবে তখন তার সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন আছে, তা সেটা থাকা সত্ত্বেও সে কোনো ইএম ওয়েভ কিন্তু ওখান থেকে ট্রানজিট করছে না। তখনই করবে ইএম ওয়েভ ছাড়বে যখন একটা এনার্জি স্টেট থেকে আর একটা এনার্জি স্টেটেও আসবে, এটা একটু মাথায় রাখবে। তাহলে বোর মডেলের ক্ষেত্রে ইলেকট্রনগুলো কিন্তু যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে অ্যাক্সেলারেশন থাকা সত্ত্বেও ওরা কিন্তু ইএম ওয়েভ ছাড়ে না, এটা মাথায় রাখতে হবে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইএম ওয়েভ। মেইন যে ক্যারেক্টারিস্টিক্সগুলো যেখান থেকে প্রশ্ন পরীক্ষাতে খুব দেয়, সেইগুলো আমাদের পরপর একটু দেখতে হবে। প্রথম যেটা আমরা দেখেছি যে অ্যাক্সেলারেটেড চার্জ, অ্যাক্সেলারেটেড চার্জ থেকে কিন্তু ইএম ওয়েভ জেনারেশন হয়। সেকেন্ড হচ্ছে ইএম ওয়েভের যে প্রপাগেশনের ডিরেকশন, খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসে। আমরা দেখেছি যে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড এবং টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, এই দুটোর জন্য ইএম ওয়েভ তৈরি হয়, এবং সেই টাইম এবং স্পেসের সাথে যে ভ্যারি করছে ইলেকট্রিক ফিল্ড, সে যদি ই ভেক্টর হয় এবং ম্যাগনেটিক ফিল্ড যদি বি ভেক্টর হয়, তাহলে ই ক্রস বি, এই যে ক্রস গুণফলের ডিরেকশন, সেটাকে আমরা বলি পয়েন্টিং ভেক্টরের ডিরেকশন, এস দিয়ে প্রকাশ করা হয়, আগে একটা মিউ নট থাকে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা দেখো লিখতে পারি ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর, তাহলে এটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এই পয়েন্টিং ভেক্টরই হচ্ছে ইএম ওয়েভের প্রপাগেশনের ডাইরেকশন। এবার কোশ্চেন এখান থেকে কেমন দেয়, হয়তো আমাকে কোশ্চেনে ইএম ওয়েভের ডাইরেকশনটা দিয়ে দিল, বললো আই ক্যাপ বরাবর, এবার এইচের ডিরেকশান দিয়ে দিল, বললো কে ক্যাপ বরাবর, তাহলে আর তিনটে অপশান থাকবে, বলছি ই এর ডিরেকশন কী হতে পারে, তাহলে নিশ্চয়ই জে ক্রস কে করলে আই হয়, তাহলে এটা নিশ্চয়ই জে ক্যাপ বরাবর হবে। এটাই উল্টো করে এটা মাইনাস কে দিয়ে দিল, দিয়ে বলছে এটা কী হবে, তাহলে নিশ্চয়ই মাইনাস জে হবে। অথবা এটা দিয়ে দিল কে ক্যাপ বরাবর, তাহলে এইচ কী হবে, নিশ্চয়ই তখন মাইনাস জে হবে, সেটা করলে আই হয়। এই তিনটের মধ্যে যে কোনো দুটো তোমাকে দিয়ে দেবে, আর একটা তোমাকে বের করতে হবে। এবার শুধুমাত্র কি আই ক্যাপ জে ক্যাপ একটাই দিতে পারে না, ই ভেক্টরটাকে তোমার আই ক্যাপ আর জে ক্যাপের লিনিয়ার কম্বিনেশনও দিতে পারে, বললো ই হচ্ছে সামথিং ইন্টু আই ক্যাপ মাইনাস সামথিং ইন্টু জে ক্যাপ, আর এস ভেক্টর বলেছে কে ক্যাপ বরাবর।
এবার এইচের 4টে অপশান থাকবে, তার মধ্যে এর সাথে ক্রস গুণ করে দেখতে হবে, ই এর সাথে ওই এইচে 4টে অপশানকে ক্রস গুণ করে দেখতে হবে কোনটাতে আমার কে ক্যাপ আসছে, সেটাই হবে আনসার। এরকম কোশ্চেন কিন্তু বিগত বছরগুলোতেও এসেছে এবং সামনেও আসার চান্স আছে। তো এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, মাথায় রাখো, আলাদা করে আমি পরে আলোচনা করব। পয়েন্টিং ভেক্টরের ডিরেকশান যেটা, সেটাই ইএম ওয়েভের ডিরেকশান। অর্থাৎ ফর এক্সাম্পল যদি এইটা হচ্ছে আমার ধরো এক্স অ্যাক্সিস, এটাকে বললাম ওয়াই অ্যাক্সিস, এটা বললাম জেড অ্যাক্সিস, তাহলে এটা যদি ইএম ওয়েভের প্রপাগেশনের ডাইরেকশন হয় আই ক্যাপ বরাবর, জে ক্রস কে হচ্ছে তোমার আই দেয়, তাহলে এটা ই এর ডিরেকশন হবে, এটা বি এর ডিরেকশন হবে। এবং কেমনভাবে ই আর বিটা থাকবে একটু খেয়াল করো, ই এর যে ইটা অসিলেটিং, এবং এখানে বলে রাখা ভালো, ইটা কিন্তু সাইনোসয়েডালি অসিলেট করছে, অর্থাৎ সাইন ওয়েভ দিয়ে আমরা ইকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ইকে ই ভেক্টর যেটা, সেটাকে আমরা এভাবে দেখাতে পারি, ওয়াই বরাবর যেহেতু অসিলেশনটা হচ্ছে এইটা, ওয়াই অ্যাক্সিস বরাবর অসিলেশন হচ্ছে, এটা ই এর ডিরেকশন, আর বি এর ডিরেকশন জেড বরাবর, তার মানে এই তলটাতে, এই তলটাতে, ঠিক আছে। তার মানে একটু বড় করে যদি দেখায়, এটা ই, আর এই যে তলটা এইটা হচ্ছে বি এর ডিরেকশন, এরকমভাবে চলবে, ঠিক আছে, এইরকম। আচ্ছা 3 নম্বর খেয়াল করো, 3 নম্বর যে ক্যারেক্টারিস্টিক, ভ্যাকুয়ামে বা শূন্য মাধ্যমে ইএম ওয়েভের যে স্পিড সি সমান 1/√μ0 এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে μ0 এই কম্বিনেশনের মাত্রা বের করতে পরীক্ষায় দিতে পারে, বললো এইটার মাত্রা কি হবে, তাহলে দেখতেই পাচ্ছি এটা টু দি পাওয়ার -12 এর মাত্রা হচ্ছে সি এর মাত্রা, তার মানে এল টি টু পাওয়ার -1। এবার এইটা টু দি পাওয়ার যাই বলুক না কেন, তুমি মাত্রা চেঞ্জ করে বা পাওয়ার চেঞ্জ করে সেটা তুমি বের করতে পারবে। তাহলে এইটা থেকে কিন্তু মাত্রাটা বেরোবে, যেখানে μ0 গুণফল থাকবে তুমি এভাবে মাত্রা বের করবে। আচ্ছা যদি ভ্যাকুয়াম ছাড়া অন্য কোনো মিডিয়াম হয়, সেক্ষেত্রে বেগ হবে v = 1/√με। এবার এখান থেকে প্রশ্ন এরকম দিতে পারে যে একটা আমার কাছে মিডিয়াম রয়েছে, তার এটা অ্যাকচুয়ালি মিউ রিলেটিভ, এপসিলন রিলেটিভ, তো এরকম দিতে পারে যে সেই মিডিয়ামটার মিউ হচ্ছে, মিউ রিলেটিভ বললো না, আমি একটু ভুল করলাম, এটা মিউ এপসিলনই হবে, কিন্তু মিউ রিলেটিভ, মিউ এপসিলনটাকে আমি চেঞ্জ করতে পারি এভাবে, 1/√μ রিলেটিভ μ0 এপসিলন রিলেটিভ এপসিলন নট, মানে কাপ্পা যেটাকে আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলি সেইটা। এইবারে একটা মিডিয়ামের মিউ রিলেটিভ বলে দিয়েছে ধরো 4, আর এপসিলন রিলেটিভ বলেছে 9, তাহলে এখানে জাস্ট বসাবো 4, 9, তাহলে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে দিয়েছে। প্রতিসরাঙ্ক মানে আমি তো জানি সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, সেটা হচ্ছে c/v। তাহলে ওই মিডিয়ামটা, যে মিডিয়ামের মিউ, এইটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিউ, আর এই মিউ হচ্ছে তোমার পারমিয়েবিলিটির মিউ, মাথায় রাখতে হবে। তাহলে মিউ আর বলেছে 4, তাহলে 4-এর জন্য রুট থেকে 2, 9-এর জন্য 3 বেরোবে, আর 1/, যেটা ওটা c থাকছে, তাহলে c/2 × 3, ঠিক আছে। তাহলে c/v করলে যেটা হবে আনসার, সেটাই আমার মিউ হবে, ঠিক আছে। এরকম কোশ্চেন দিতে পারে। আচ্ছা 4 নম্বর যে ক্যারেক্টারিস্টিক খেয়াল করো, আমরা এই যে অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড আর অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমরা এইভাবে দেখাতে পারি। যদি এই উদাহরণটাই ধরো, ইএম ওয়েভটা এক্স অক্ষ বরাবর চলছে, তাহলে কোনো একটা মুহূর্তে মূল বিন্দু থেকে এক্স দূরে এবং টি সময়ে ওয়াই অক্ষ বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে আমি বরাবর লিখতে পারি ইউআই = E0 সাইন, চলতরঙ্গের ইকুয়েশন দিয়ে লিখতে পারি ω_t - kx। একইভাবে বিটাকে লিখতে পারি BZ = B0 সাইন ω_t - kx। তাহলে দেখতে পাচ্ছ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোর ক্ষেত্রে দশা সেম, ফ্রিকোয়েন্সি সেম, কের মধ্যে 2π/λ লুকিয়ে আছে, তাহলে যে 2π/λ সেম, সব কিছু সেম এদের। সেই জন্য দেখো আমি এইটা চেষ্টা করেছি করবার, এইটা যদি আমার ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশনটা হয়, যতক্ষণে একটা
ইলেকট্রিক ফিল্ডের টোটাল ভেরিয়েশন হচ্ছে, অর্থাৎ এই যে ততক্ষণই আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশন নেওয়ার চেষ্টা করেছি ছবিতে, কারণ ওদের ফ্রিকোয়েন্সিটা সেম। তো এই ছোটো ছোটো জিনিস থেকে কিন্তু প্রশ্ন তৈরি করতে পারে ছবি টবি দিয়ে, তো এগুলো মাথায় রেখো এখান থেকে। আচ্ছা, এখান থেকে আর কেমন কোশ্চেন তৈরি হতে পারে, এরকম ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ডটাকে তোমাকে দিয়ে দিতে পারে ইএম ওয়েভের সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড দিয়ে, সেখান থেকে তোমাকে ফ্রিকোয়েন্সি বের করতে দিতে পারে। দেখো ওমেগা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তাহলে ওমেগা থেকে যদি ফ্রিকোয়েন্সি বের করতে দেয় তাহলে 2π ওমেগা বাই 2π, কে মানে হচ্ছে 2π বাই ল্যামডা, ওখান থেকে ল্যামডা বের করতে দিতে পারে। ভেলোসিটি বের করতে দিতে পারে, ইএম ওয়েভের ভেলোসিটি হচ্ছে ওমেগা বাই কে বা ভি ইকুয়াল টু এন ল্যামডা, ভি ইকুয়াল টু এন ল্যামডা আর ভি ইকুয়াল টু ওমেগা বাই কে সেম, তাহলে এইসবগুলো কিন্তু দিতে পারে। আর কিছু রিলেশনস দেখো এখান থেকে, এই সি সমান সমান আমরা দেখছিলাম যে 1/√μ0ε0 হয়, আবার সি সমান সমান আমরা লিখতে পারি E0/B0। রিলেশনসগুলো মুখস্থ রাখতে হবে। আর E0/B0 মানেই তো E/B, দেখো ভাগ করলে কেটেই যাচ্ছে, মানে EY/BZ যেটা, ঠিক আছে। আচ্ছা, E0 হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের সর্বোচ্চ মান, অর্থাৎ এইটা হচ্ছে E0। তাহলে এখান থেকে আরএমএস মান আমি বের করতে পারি, ইলেকট্রিক ফিল্ডের আরএমএস মান এখানে লিখে দিই, ইলেকট্রিক ফিল্ডের আরএমএস মান সেটা সমান সমান E0/√2, যেহেতু সাইনুসয়েডাল ওয়েভ একই রকমভাবে BRMS সেটাও কিন্তু B0/√2। এইগুলোকে একটু মাথায় আমাদের রাখতে হবে। এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা ফোটন কণা স্রোত হিসেবে ধরতে পারি, তাই এরকম একটা ওয়েভ দিয়ে আমাকে আইনস্টাইনের যে ইকুয়েশন আছে, অর্থাৎ তোমার ডুয়াল নেচারে, সেই টাইপের অঙ্ক কিন্তু দিতে পারে। তো ওখান থেকে তোমাকে এই যেহেতু ওমেগাটা দেওয়া আছে, এখান থেকে নিউটা বের করে নিতে হবে। তোমাকে বললো এরকম একটা ইএম ওয়েভ এসে বা লাইট এসে পড়েছে একটা ধাতু পৃষ্ঠের উপরে, যার ইকুয়েশনটা দেওয়া থাকলো, তাহলে ওমেগা থেকে তুমি নিউটা ক্যালকুলেট করে নেবে সাথে সাথে। তাহলে আমরা ওখান থেকে নিউ যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে H নিউ ইকুয়াল টু W0 প্লাস Emax, ওখান থেকে Emax হয়তো বের করতে দিতে পারে বা W0 দেওয়া থাকতে পারে। তো ওখান থেকে H নিউটা কিন্তু এইভাবে তোমায় বের করে নিতে হবে, খেয়াল থাকে যেন। নেক্সট হচ্ছে এনার্জি ডেন্সিটি। তো আমরা দেখলাম একটা ইএম ওয়েভের সাথে ইলেকট্রিক ফিল্ডও থাকে, ম্যাগনেটিক ফিল্ডও থাকে। তো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এনার্জি আছে, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড এনার্জি আছে, এই দুটো মিলিয়ে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। এখন একটা জিনিস একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে ইএম ওয়েভ কী জিনিস বহন করতে পারে। প্রথম হচ্ছে, যেহেতু এনার্জি রয়েছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডের, তাই ইএম ওয়েভ কিন্তু এনার্জি বহন করতে পারে। সেকেন্ড হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড মোমেন্টাম বহন করতে পারে, কারণ ইলেকট্রিক ফিল্ডকে আমরা ফোটন বলে অভিহিত করছি, তাহলে ফোটনের তো মোমেন্টাম থাকবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ইএম ওয়েভ, সেটা হচ্ছে তথ্য বহন করতে পারে। তাহলে এই তিনটে জিনিস কিন্তু ইএম ওয়েভ বহন করতে পারে, মানে ডেটা, যেটা যে রেডিও ওয়েভের সাহায্যে আমরা যে মোবাইল কমিউনিকেশন করি, সেটা তো ইএম ওয়েভ থেকে এক স্থান থেকে আরেক স্থানে যায়। তাহলে আমরা বলতে পারি তথ্যও কিন্তু ইএম ওয়েভ বহন করতে পারে। এবার এনার্জি ডেন্সিটি খেয়াল করাবার জন্য আমরা, যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা এনার্জি বের করব। ধরা যাক একটা ইএম ওয়েভের সাথে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে EY ইকুয়াল টু, আমি ধরেছিলাম E0 সাইন ওমেগা টি মাইনাস KX। একইভাবে BZ ইকুয়াল টু B0 সাইন ওমেগা টি মাইনাস KX। এখন আমরা জানি এনার্জি ডেন্সিটি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে সেটা হয়, আমি সেটাকে UE বললাম, UE এনার্জি ডেন্সিটি ছোটো হাতের UE, সেটা হয় 1/2 ε0 E²। নিশ্চয় আমাদের মনে আছে। তাহলে মান বসালে হবে 1/2 ε0, এটা স্কোয়ার হয়ে যাবে E0² সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস KX। তাহলে আমি যদি এখন UE বার ক্যালকুলেট করি, অর্থাৎ গড় এনার্জি বের করি, তাহলে গড় বের করবার ক্ষেত্রে নিশ্চয়ই এইটার মধ্যেই টাইম অ্যান্ড স্পেস লুকিয়ে আছে, TRX। তাহলে গড় এটারই হবে, তাহলে এইটারই গড় হবে। এবং জানি একটা পূর্ণ তরঙ্গদৈর্ঘ্যে এখানে বা পূর্ণ চক্রে আমরা যদি বলি, সাইনের গড় মান হয় 1/2 সাইন স্কোয়ারের। তাহলে জাস্ট এখানে 1/2 হয়ে এটা হবে 1/4 ε0 E0²। ঠিক আছে। একইভাবে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড এনার্জি ক্যালকুলেট করি, সেটা এখানে হবে, আমরা জানি 1/2 μ0 হয় নিচে ইন্টু B²।
এবং বি অসিলেটিং, তাহলে তারও গড় বের করতে হবে, এবং পূর্ণচক্রে সেটাও হবে হাফ, তাহলে এটা হবে 1/4 মিউ নট বি নট স্কোয়ার। খেয়াল রাখতে হবে এটা বি, এটা বি নট, এটা বি জেড ছিল, আর এটা এখানে তোমার এটা ইউআই, যেহেতু আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরেছি তাই ওয়াই। তাহলে এই রেজাল্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে ইউই আর এটা ইউএমএ। এবার দেখবো যে ইউই আর ইউএমএ অ্যাকচুয়ালি মানের দিক থেকে এরা সমান। খেয়াল করো, ইউই বার সমান সমান এসেছে 1/4 এপসাইলন নট ই নট স্কোয়ার। এটাকে আমি দেখো এইভাবে লিখতে পারি 1/4 এপসাইলন নট, আর ই নট বাই বি নট ইকুয়াল টু তো সি ছিল, তাহলে ই নট ইকুয়াল টু সি বি নট, তাহলে সি স্কোয়ার বি নট স্কোয়ার লেখা যায়। আবার দেখো 1/4 এপসাইলন 1 মিউ রুট ওভার মিউ নট এপসাইলন নট মানে হচ্ছে সি, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 1 মিউ নট এপসাইলন নট, তাহলে এপসাইলন নট ইকুয়াল টু 1 মিউ নট সি স্কোয়ার, তাহলে লেখা যায় 1 মিউ নট ইন্টু সি স্কোয়ার, এপসাইলন নটের জায়গায় ইন্টু সি স্কোয়ার ইন্টু বি নট স্কোয়ার। তাহলে এটা থেকে দেখো চলে এলো 1 মিউ নট বি নট স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে ইউই বার, আর এইটা নিশ্চয়ই ইউএম বার, এক্ষুনি প্রমাণ করেছি। তাহলে ইউই বার আর ইউএম বার এই দুটোর সমান, এগুলো গড় মান, খেয়াল রাখতে হবে। তাহলে টোটাল ফিল্ড এনার্জি যেটা বা ডেন্সিটি, এনার্জি ডেন্সিটি, টোটাল এনার্জি ডেন্সিটি, সেটা যদি ইউ বার বলি সেটা হবে ইউই বার প্লাস ইউএম বার। এবার এটা সমান সমান, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হবে হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার, এটাও হবে হাফ 1/2 মিউ নট নিচে বি নট স্কোয়ার। তাহলে টোটাল এনার্জিটা কিন্তু হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার হাফ এপসাইলন নট বি নট স্কোয়ার। আরএমএস মান দিয়ে আমরা লিখতে পারি, আরএমএস মান দিয়ে লিখলে এটাকে লিখে যায় ই নট বাই √2 তার হোল স্কোয়ার, তাহলে হবে এপসাইলন নট ই আরএমএস তার স্কোয়ার, এটাকেও লেখা যায় 1 মিউ নট বি আরএমএস তার স্কোয়ার। তো ফর্মুলাগুলো কিন্তু কেয়ারফুল থাকতে হবে। ইউই যখন গড় বের করছি তখন 1/4, এবং এটা সর্বোচ্চ মানটা ইয়ের, বি এর ক্ষেত্রেও তাই। আর সাধারণভাবে কিন্তু ডেন্সিটি, এনার্জি ডেন্সিটি যে কোনো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে হাফ এপসাইলন নট ই স্কোয়ার, ঠিক আছে, এটা গড় মান নয় কিন্তু, যেহেতু অসিলেটিংই তাই আমরা গড় মান এখানে নিচ্ছি। 2019 কি 20-তে একটা কোশ্চেন এসেছিল যে ইএম ওয়েভের ক্ষেত্রে যে এনার্জিটা সেটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কী অনুপাতে ডিস্ট্রিবিউটেড থাকে। তো দেখো খুব সিম্পল, এই দুটো তো সমান সমান এসেছে, তাহলে 1:1 অনুপাতে ডিস্ট্রিবিউটেড থাকে, ঠিক আছে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি একেবারেই সোজা, আই দিয়ে প্রকাশ করব। ইন্টেন্সিটি বলতে বুঝি আমরা এনার্জি পার এরিয়া পার টাইম, অর্থাৎ এইটা যদি আমার ইএম ওয়েভের গতির ডিরেকশন হয়, আমি এই গতির ডিরেকশনে কোনো বিন্দুর ইন্টেন্সিটি যদি পেতে চাই, সেই বিন্দুর চারিদিকে একটা লম্ব তল কল্পনা করতে হবে যার এরিয়া হবে 1, = 1, এবং এর মধ্যে থেকে একক সময়ে যতটা এনার্জি আমার পাস করবে, সেটাই হচ্ছে ওই বিন্দুর সাথে, এটা পি পয়েন্ট যদি ধরি, পি পয়েন্টের সাথে অ্যাসোসিয়েটেড ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটির তোমার ইউনিট যদি আমি বের করি তাহলে এটা জুল হবে, এটা মিটার স্কোয়ার, এটা টাইম, তাহলে জুল পার সেকেন্ড হবে তোমার ওয়াট, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার ইন্টেন্সিটির ইউনিট। এবারে রাশিমালা কি করে বের করব খেয়াল করো। তাহলে ইন্টেন্সিটি আই সমান সমান আমি যেটা পেলাম সেটা হচ্ছে একক সময়ে যতটা শক্তি এর মধ্যে থেকে পাস করে, তাই তো, এটা ইএম ওয়েভের গতির দিক। তাহলে দেখো একক সময়ে যদি ইএম ওয়েভটা তোমার t=0-তে এখানে থাকে, তাহলে ঠিক t=1 সেকেন্ডে ও ঠিক যাবে কি, ও যতটা বেগ ততটা যাবে, সি দূরত্ব যাবে, তাই না। ইএম ওয়েভটা ঠিক এখানে থাকলে 1 সেকেন্ড সময় পরে এখানে পৌঁছবে,
বা এইভাবে যদি আমি ভাবি টি ইকুয়াল টু 0 তে এখান থেকে যাত্রা শুরু করেছে ইএম ওয়েভটা, তাহলে ঠিক সি পেছনে থাকা যে ইএম ওয়েভটা আছে সে জাস্ট এটাকে ক্রস করবে এবং তার মধ্যে সকলেই ক্রস করে চলে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে সি দূরত্ব এবং এই একক ক্ষেত্রফলের যে চোঙ তার মধ্যে যতটা শক্তি, সব শক্তি টি ইকুয়াল টু 1 সেকেন্ডে এই ক্ষেত্রফলকে পাস করবে। তাই আমি বলতে পারি আই ইজ ইকুয়াল টু এই সি হচ্ছে দৈর্ঘ্য আর এরিয়া হচ্ছে 1, এটা হচ্ছে চোঙের আয়তন, একক আয়তনে যে এনার্জি থাকে সেটা হচ্ছে এনার্জি ডেন্সিটি, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমার ইন্টেন্সিটি, সি ইন্টু ইউ বার। এবার ইউ বারের মান তুমি বসাতে পারো, যেটা এসেছিল হাফ এপসাইলন নট E0 স্কোয়ার সমান সমান আমি এটাকে লিখতে পারি, দেখো সি এপসাইলন নট ERMS তার স্কোয়ার। একইভাবে তুমি এটাকে বি দিয়েও লিখতে পারো, ঠিক আছে? এবার যদি সি বাদে অন্য কোনো মিডিয়াম বললো এত প্রতিসরাঙ্কের মিডিয়াম, সেখানে তুমি বেগটাকে বের করে নেবে, নিয়ে এইভাবে সি এর জায়গায় ভি ইউজ করবে এবং ভিকে আমি সি এর সাহায্যে ট্রান্সফার করতে পারি যদি রিফ্রাক্টিভ ইন্ডেক্স বলে দেয়। বিভিন্নভাবে কোশ্চেন কিন্তু অ্যাসোসিয়েট করতে পারে একটা চ্যাপ্টারের সাথে আর একটা চ্যাপ্টারে। তো এই হচ্ছে ইন্টেন্সিটির ফর্মুলা। আচ্ছা, পয়েন্টিং ভেক্টরটা এখানে একটুখানি বলে দিই। পয়েন্টিং ভেক্টরের সাহায্যে আমরা অ্যাকচুয়ালি যেটা বলি সেটা হচ্ছে প্রপাগেশনের ডিরেকশনকে প্রকাশ করা হয়, এবং পয়েন্টিং ভেক্টর যেটা করে এই ইন্টেন্সিটিকেই প্রকাশ করে। একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে থেকে যে পরিমাণ এনার্জি যায় সেটা পয়েন্টিং ভেক্টরের মানের সাহায্যে বের করা হয়। তাহলে এইটা যদি আমার ইন্টেন্সিটির ফর্মুলা হয়, এটাই আমরা পয়েন্টিং ভেক্টরেরও ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি। এছাড়াও পয়েন্টিং ভেক্টরকে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এস ভেক্টর সমান সমান একটু আগেই বলেছিলাম তোমার ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর সমান সমান 1/μ0 ই ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং এটাই এইটার সাথে সমান হবে, ঠিক আছে? সি এপসাইলন নট ERMS তার স্কোয়ার। একইভাবে c/μ0 BRMS তার স্কোয়ার, এটাও কিন্তু পয়েন্টিং ভেক্টরের তুমি রাশিমালা হিসেবে মাথায় রাখতে পারো। নেক্সট হচ্ছে রেডিয়েশন প্রেশার। দেখো, আমি একটু আগে বলেছি যে ইএম ওয়েভ হচ্ছে ফোটন কণার স্রোত হিসেবে আমরা প্রকাশ করতে পারি, এবং ফোটন কণার যেহেতু মোমেন্টাম আছে, তাই কোনো তলের ওপরে যখন ইএম ওয়েভ এসে পড়ে তখন ফোটন কণাই ওখানে স্ট্রাইক করছে, তাই ফোর্স আমরা কিন্তু ওর উপর পেতে পারি, যেহেতু মোমেন্টামে চেঞ্জ হতে পারে, ডিরেকশান তো পাল্টাবে বেগে। তাই দেখো, যেহেতু ফোর্স আছে সেহেতু প্রেশার কিন্তু জেনারেট হতে পারে। তো রেডিয়েশন প্রেশার তুমি এভাবে জাস্ট মনে রাখবে, সেটা হচ্ছে দুটো রকম সারফেস আছে, একটা হচ্ছে পিওরলি অ্যাবজর্ভিং সারফেস, পিওরলি অ্যাবজর্ভিং অর্থাৎ কোনো সারফেস এখানে আছে, জাস্ট ফোটন কণাটা এসে পড়লো ও অ্যাবজর্ব করে নিল পুরোপুরি। তাহলে এই ক্ষেত্রে রেডিয়েশন প্রেশারের যে ফর্মুলা সেটা হচ্ছে I/C, ঠিক আছে? পি বার গড রেডিয়েশন প্রেশার বা পি ধরতে পারো। আর বি নাম্বার হচ্ছে পিওরলি রিফ্লেক্টিং সারফেস, পিওরলি রিফ্লেক্টিং তার মানে এই যদি কোনো সারফেস থাকে, ফোটন কণা এসে যদি পড়ে তার পুরোটাই কিন্তু রিফ্লেক্ট করবে, যতগুলো ফোটন কণা এসে পড়বে ততগুলোই বাউন্স ব্যাক করবে ওপরে। তাহলে সেক্ষেত্রে পি সমান সমান হবে 2I/C। আর অন্য যে কোনো সারফেস যদি হয় তাহলে 2I/C আর I/C এর মধ্যে তোমার রেডিয়েশন প্রেশার থাকবে, এবং সেক্ষেত্রে তোমাকে রিফ্লেকশন কোফিশিয়েন্ট দিতে পারে, সেটা দিয়ে জাস্ট গুণ করে দিতে হবে এটাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফ্যামিলি অফ ইএম ওয়েভ। আমরা ক্লাস 10-এ আলোর চ্যাপ্টারের লাস্টেই এটা পড়েছি। তো এইভাবে তুমি মনে রাখবা ফ্যামিলিটা ইএম ওয়েভের, সেটা হচ্ছে দৃশ্যমান আলো আমাদের রয়েছে, সেটা হচ্ছে ভিজিবল লাইট, আমি সেটাকে VL বললাম। তারপরেই রয়েছে আমাদের ইনফ্রারেড IR, আর নিচেই রয়েছে আল্ট্রাভায়োলেট, ঠিক আছে? আর এরপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ, আর এর নিচে এক্সরে আর গামারে। এই হচ্ছে তোমার ইএম ওয়েভের ফ্যামিলি। এইবারে তুমি যত নিচের দিকে নামবে ল্যামডা ডিক্রিজিং হবে, ঠিক আছে? আর নিউ ইনক্রিজিং হবে।
এটুকু মাথায় রাখতে হবে। এখান থেকে রেডিও ওয়েভের ক্ষেত্রে মনে রাখবে এটা মোটামুটি 100 কিমি পর্যন্ত হতে পারে এর ল্যামডাটা, ম্যাক্সিমাম ল্যামডা। আর গামার ক্ষেত্রে 10⁻⁻14 মিটার, অর্থাৎ ফার্মি রেঞ্জ 10 ফার্মি, এটাকে এইভাবে ভাবতে পারো 10 ফার্মি। এই রেঞ্জ হচ্ছে তোমার গামারের ল্যামডা, ল্যামডা গামা, এটা ল্যামডা রেডিও ওয়েভ। তো এখান থেকে বলতে পারে ইএম ওয়েভের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, তাহলে সি এর মান তুমি মনে রাখবা 3×10⁸। তাহলে সেইভাবে তুমি সি ইকুয়াল টু নিউ ল্যামডা করে, নিউ যদি তোমার মিনিমাম হয় তখন ল্যামডা যদি মিনিমাম হয় তাহলে নিউ ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এই ক্ষেত্রে হবে নিউ ম্যাক্সিমাম, এই ক্ষেত্রে হবে নিউ মিনিমাম। এবং আমি তোমাকে বলবো এই ফ্যামিলির যে ওয়েভলেন্থগুলো, ধরো এক্সটেড ওয়েভলেন্থের রেঞ্জটা একটু মনে রাখবে। ভিজিবল লাইট তো আমাদের মনে আছে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম, তো সেটা আমি আলাদা করে তোমাকে পাঠিয়ে দেবো ওখানে পিডিএফটা। তো এই হচ্ছে, এখান থেকে এরকম কোশ্চেন দিতে পারে, এরকম ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। বললো সান থেকে আর্থের ডিস্টেন্স বলে দিয়েছে, ঠিক আছে, এই ডিস্টেন্সটা কোনো একটা বলে দিল, বলছে একটা ইএম ওয়েভ, বললো মাইক্রোওয়েভকে বা রেডিও ওয়েভ বা যে কোনো রশ্মি গামারে, বললো গামারেকে আসতে কত সময় লাগবে। তো দেখো আমরা জানি ভ্যাকুয়াম থেকে আসতে এই বেগই কিন্তু সকলের 3×10⁸ মিটার/সেকেন্ড, সব ইএম ওয়েভের একই বেগ, এবং তোমাকে এই ডিস্টেন্সটা এক্সট্রা দিয়ে দিয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কিন্তু x/v। কোশ্চেন কিন্তু ভীষণ ফান্ডামেন্টাল, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কীভাবে করতে হবে জিনিসটা। ইএম ওয়েভ বলে দিল, যে কোনো একটা ইএম ওয়েভ বলে কোশ্চেনটা তোমার তৈরি করলো, তা মাথায় রাখতে হবে। লাস্ট টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশনস। 4টে ম্যাক্সওয়েল ইকুয়েশন আছে, পরপর একটু মাথায় রাখবে। এ নাম্বার আমরা গস ল যেটা পড়েছি সেটা হচ্ছে প্রথম ম্যাক্সওয়েল ইকুয়েশন E.ds, সেটার সমান কী ছিল, ক্লোজ ইন্টিগ্রেশন E.ds, এটা ছিল কিউ এনক্লোজ/ε0, ঠিক আছে। প্রত্যেকটার একটু গুরুত্বটা আমি পড়বো পরপর। বি নাম্বার, বি দিয়ে লিখি বি ভেক্টর ডট ডিএস, এটা মনে রাখবে, এটা 0 হয়, ঠিক আছে। গুরুত্বগুলো বলছি এক এক করে। সি নাম্বার দেখো, এটা হচ্ছে ডিএস অর্থাৎ এরিয়াল ইন্টিগ্রেশন, অর্থাৎ সারফেস ইন্টিগ্রেশন। এটা এর মধ্যে ডিএক্স ডিওয়াই দুটো লুকিয়ে আছে, এটা সারফেসের ওপর হচ্ছে ইন্টিগ্রেশনটা। কিন্তু এবার করো পাথ ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে E.dl, এইটা আমি পেয়েছিলাম, এটা হচ্ছে ফ্যারাডেজ ইকুয়েশন, তাই না, E.dl ক্লোজড। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ভিকে প্রকাশ করে, ইনডিউসড যে ইএমএফ তাকে প্রকাশ করে, এবং এটা এসেছিল ডিডিটি অফ ফাই এম, নিশ্চয়ই মনে পড়ছে। আর ফাই এমকে ইন্টিগ্রেশন B.dl লেখা যায়। ডি নাম্বার, এটাই এবার বি দিয়ে লিখবো B.dl। B.dl কি, ম্যাক্সওয়েল ইকুয়েশন। অ্যাম্পিয়ার বলেছিল এটা হচ্ছে μ0 × I, কিন্তু এটা আই স্টেডির জন্য বা কন্ডাকশন কারেন্টের জন্য। পরে যদি কোথাও হচ্ছে তোমার কারেন্ট চেঞ্জ হয় তাহলে আইডি, সময়ের সাথে সাথে যদি টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড থাকে, এটাকে আমি এইভাবেও লিখতে পারি μ0I প্লাস μ0, এটার মান হচ্ছে ε0 dφ/dt। তাহলে এই 4টে হচ্ছে আমার ম্যাক্সওয়েল ইকুয়েশন। এবার দেখো প্রথম থেকে এক এক করে বলি ইকুয়েশনগুলোর গুরুত্ব। এইটা মানে কি, এটা মানে হচ্ছে একটা ক্লোজ সারফেস আছে এস, তার সাথে জড়িত ইলেকট্রিক ফ্লাক্স, এবং দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফ্লাক্সটা কিউ এনক্লোজড/ε0। ধরো প্লাস একটা চার্জকেও ও এনক্লোজ করে আছে, অথবা মাইনাস চার্জকে এনক্লোজ করে আছে। তাহলে যদি শুধু প্লাস চার্জকে এনক্লোজ করে থাকে, তাহলে আমি বলবো যে এর একটা মান আছে ≠0। তার মানে একটা বিন্দু চার্জ শুধুমাত্র প্লাস, এটা এক্সিস্ট করে বাস্তবে, তাই না। তার মানে এর থেকে বাইরের দিকে ধরো ফ্লাক্স যাচ্ছে, এই যে বলরেখাগুলো বাইরে যাচ্ছে। যদি মাইনাস থাকতো এখানে তাহলে শুধু মাইনাস ঢুকতো, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করো এটা 0, অর্থাৎ ক্লোজ সারফেস আমি নিয়েছি, তার মধ্যে আমি কখনো এরকম চার্জের মতো ম্যাগনেটিক পোল, প্লাস পোল যার মেরু শক্তি বা পোল স্ট্রেংথ প্লাস QM, এরকম যদি থাকতো তাহলে এরকম একটা ইকুয়েশন পেতাম কিউ এনক্লোজড বাই বা QM এনক্লোজড বাই ε0।
কিন্তু সেরকম পাবো না। তার মানে কোনো একটা বদ্ধ সারফেস কখনোই শুধুমাত্র একটা ম্যাগনেটিক পোলকে, প্লাস পোল বা মাইনাস পোল এরকমকে এনক্লোজ করে রাখতে পারে না। যেখানে প্লাস থাকবে সেখানেই মাইনাস থাকবে। তার কারণ দেখো, আমরা যদি এই ক্ষেত্রে করতাম, একটা ডাইপোল রয়েছে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ই ডট ডিএস 0 হতো। ডাইপোল মানে কি প্লাস কিউ মাইনাস কিউ, কিন্তু এখানে সবসময় 0। এর অর্থ একটা ক্লোজ সারফেস সবসময় ম্যাগনেটিক পোল প্লাস এবং ম্যাগনেটিক পোল মাইনাস এবং তাদের পোল স্ট্রেন্থ সেম এরকমকেই আবদ্ধ করতে পারে। তাই ম্যাগনেটিক মোনোপোল এটা এক্সিস্টই করে না, ডাজ নট এক্সিস্ট। এই ইকুয়েশনের গুরুত্ব হচ্ছে এটাই। তার মানে ক্লোজ সারফেস দ্বারা ম্যাগনেটিক ফ্লাক্স অলওয়েজ 0, মাথায় রাখতে হবে, ক্লোজ সারফেসের মধ্যে থেকে বা ক্লোজ সারফেসের সাথে জড়িত। সি নাম্বার হচ্ছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, আর এখানে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। এই হচ্ছে 4টি ইকুয়েশনের গুরুত্ব ম্যাক্সওয়েলের। লাস্ট একটা কোয়েশ্চেন এখান থেকে নেব। দেখো, এই বি ওয়াইটা অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ডটা দিয়ে দিয়েছে ইকুয়েশন দিয়ে, আমাকে এইগুলো বের করতে বলেছে: ফ্রিকোয়েন্সি, ল্যামডা, স্পিড অফ দ্য ইএম ওয়েভ, আর ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড। তো এখান থেকে দেখো, আমি বি নট তো সাথে সাথে পাচ্ছি, বি নট পেয়ে যাচ্ছি, টেসলাতে আছে, তাহলে এত টেসলা। এইটা দেখো কোন ইএম ওয়েভের ইকুয়েশনের সাথে বা কোন চলতরঙ্গের ইকুয়েশনের সাথে আমি মেলাতে পারি, সেটা হচ্ছে y = a sin x এর সাথে যেটা থাকবে সেটা k সবসময়, তাহলে এটা হচ্ছে kx - ওমেগা টি। তাহলে এইটা হচ্ছে আমার k 5000 পাই, আর এইটা হচ্ছে আমার ওমেগা। এবং আমি জানি স্পিড অফ লাইট বা স্পিড অফ প্রগ্রেসিভ ওয়েভ সেটা হচ্ছে c = ω/k। তাহলে এইটা বা এটা করলেই কিন্তু আমি এখান থেকে c পেয়ে যাব বা v পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছ 10⁸ আসছে, কিন্তু 3/5 আছে। 3/5 মানে আমার তোমার হবে 0.6। তার মানে এটা শূন্য মাধ্যম নয়। 0.6 × 10⁸ হচ্ছে তোমার ভিটা। তাহলে এই মাধ্যমের রিফ্রাক্টিভ ইন্ডেক্সও বের করতে দিতে পারতো, মিউ = c/v। তখন c এর জায়গায় 3×10⁸/0.6, তাহলে 3/0.6 করতে হতো। ওকে, এবার হচ্ছে ল্যামডা। যেহেতু আমি কে পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে k = 2π/λ, এখান থেকে ল্যামডা পেয়ে যাব। আর এফ তো ওমেগা যেহেতু পাচ্ছি, f = ω/2π। আচ্ছা, ই নট মানে হচ্ছে কী করে পাবো? ই নট মানে হচ্ছে ই নট বাই বি নট = c। তাহলে ই নট = c × বি নট। তাহলে সি দিয়েই গুণ করতে হবে, মাথায় রাখবে, কিন্তু ভি দিয়ে নয়, কিন্তু সি দিয়েই গুণ করবে, c × বি নট। তাহলে বি নট পাচ্ছ তুমি, এটা c 3 × 10⁸ দিয়ে গুণ করলে ই নট তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর যদি বলে ই এর ইকুয়েশন বের করো, তাহলে ই হবে ই নট × এই যা আছে তাই sin ω/t - kx, বা যেমন এক্স আছে kx - ω/t সেভাবে লিখবে, কারণ দশা সেম হবে সবসময় ই আর বি এর। তাহলে এরকম কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ইএম ওয়েভ আমাদের এখানে শেষ হলো। আর কিছু এই চ্যাপ্টারে বেঁচে নেই যা আসার মতো, সবই মোটামুটি আমরা কমপ্লিট করলাম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের নিউক্লিয়াস বাকি আছে, নিউক্লিয়াসটা নেক্সট দিন আমরা করাবো।